প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো, সুন্দর আছো। এই প্রত্যাশায় আজকে আমি মোহাম্মদ মনসুর রহমান, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, সোনাইচন্ডী কারিগরি মহাবিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জের আজকে বোটানি ফার্স্ট পেপারের 4th অধ্যায়ের ইন্টার ফার্স্ট ইয়ারে ক্লাস নিব তোমাদের। আজকে তোমরা ভালো করে এটা বুঝবা, কারণ যে বিভিন্ন মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে আছে। এই ভাইরাসটা আমরা একটু জেনে নিব, এবং জেনে নিলে এই জিনিসটা আমাদের জানার প্রয়াস আরো হবে এবং মানার প্রয়াস হবে, এবং আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সুন্দর থাকবো। তোমরা মাস্ক বাইরে যাবা, অবশ্যই বাড়ির বাইরে গেলেই মাস্ক ব্যবহার করবা। মাস্ক ছাড়া কেউ বাইরে যাবা না, হ্যাঁ। এবং আসার সঙ্গে সঙ্গে হাতগুলো ধুয়ে পরিষ্কার করে নেবে। থ্যাংক ইউ। আমরা আসছি, ভাইরাস মূলত সৃষ্টিকারী যে রোগ জীবাণু একটা, এই জীবকণা হলো কিছু কিছু ভাইরাস আসে, জীবের কল্যাণ সাধন করে। আবার কিছু কিছু দেখা যায় ভাইরাসের উপকারী এবং অপকারী ভূমিকাও কম নয়। এই যে ভাইরাস আছে, গত ক্লাসে আমরা ভাইরাস সম্পর্কে আলোচনা করেছিলাম, বিভিন্ন প্রকারের ভাইরাস নিয়ে, ভাইরাসের গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম, টিটু ফাজ নিয়ে আলোচনা করেছি। কাজেই আজকে আমরা ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব কি এটা নিব। এই দেখো তোমাদের ভাইরাসের যে অপকারী ভূমিকা এবং কিছু উপকারী ভূমিকা আছে, এটা নিয়ে তোমাদের কাছে আজকে আমি আলাপ করি। দেখি আমরা যে কি কি আমরা ভাইরাসের উপকারী এবং অপকারী ভূমিকা, যে হার্মফুল ইফেক্টস, যেটা আমরা বলি ইংরেজিতে হার্মফুল ইফেক্টস, মানে অপকারী ভূমিকা কি কি আমাদের ক্ষতি হতে পারে। এর জন্য আমরা আসি মানুষের রোগ সৃষ্টিকারী, যে আমরা লিখছি এখানে 1 নম্বরে মানুষের রোগ সৃষ্টি করে। তাহলে এখানে দেখি যে মানুষের ইনফ্লুয়েঞ্জা, পোলিও, হাম, বসন্ত, ডেঙ্গু ভাইরাস, হেপাটাইটিস ভাইরাস, ছাড়াও জলাতঙ্ক, হার্পিস প্রভৃতি মারাত্মক রোগ সৃষ্টি করে থাকে। তাহলে মানুষের যে রোগ সৃষ্টি হয়, এই রোগ সৃষ্টি করা, তাহলে আমরা এখানে পেলাম যে কি কি রোগ সৃষ্টি করে মানুষের, যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস 1 নম্বর, 2 নম্বর হার্পিস ভাইরাস, 3 নম্বর হেপাটাইটিস বি এবং সি, এটা HIV ভাইরাস, যেটা মানুষের জন্ডিস রোগ সৃষ্টি করে। এই HIV হেপাটাইটিস বি সি, এটা জন্ডিস রোগ সৃষ্টি করে। HIV দ্বারা যেটা অ্যাকোয়ার্ড এইডস রোগ, যেটা এইডস রোগের ভাইরাস হচ্ছে HIV, হিউম্যান ইমিউন মানে ডিফিসিয়েন্সি ভাইরাস। আর অ্যাকোয়ার্ড এইডস যেটাকে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে এটা এছাড়াও দেখা যায় ইবোলা ভাইরাস আছে, হ্যাঁ, এটা ইবোলা ভাইরাস, এটা থাকা হয়। তারপরে রুবিওলা ভাইরাস, যেটা হাম তৈরি হয়। র্যাবিস, পোলিও ভাইরাস দ্বারা পোলিও সৃষ্টি হয়। র্যাবিস ভাইরাস জলাতঙ্ক হয়। ইয়েলো ফিভার ভাইরাস, সেটা পিঠ জ্বর সৃষ্টি হয়। ফ্ল্যাভি ভাইরাস ডেঙ্গু জ্বর সৃষ্টি হয়। তাহলে এই গেল মোটামুটি আমাদের যে ভাইরাস সৃষ্টি হয়, সেটা আমরা মানুষের রোগ সৃষ্টিকারী। এছাড়া বর্তমানে যে করোনা ভাইরাস এটা আসছে, করোনা ভাইরাস, যেটা যে আমাদের এখানে COVID-19 যেটা নামকরণ হয়েছে, এটা RNA, যেটা DNA এবং RNA আছে, সেই মেসেঞ্জার mRNA মেসেঞ্জার 1273 দ্বারা আক্রান্ত হয়। কি স্যার? 1273 মেসেঞ্জার mRNA, হ্যাঁ, 1273 দ্বারা আক্রান্ত হয়। এই যে বর্তমানে যে করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে মানুষের, এই ভাইরাসটা অত্যন্ত ক্ষতিকর। এই ভাইরাস, কোনো ভাইরাসই ভালো না। ভাইরাস লাগার সঙ্গে সঙ্গে প্রাণীরা মারা যায় এবং মৃত্যুকোলে ঢলে পড়ে। কাজেই এই ভাইরাস থেকে আমরা রোগমুক্ত হতে যেন পারি, সেই ব্যবস্থা প্রত্যেকের থাকা একান্তই কর্তব্য। নাম্বার 2, গৃহপালিত রোগ যেটা আসছে, গরু মহিষের এটা আসে, যে গরু মহিষের দেখো
গৃহপালিত পশু রোগ যেটা বলা হচ্ছে, এটা দেখা যায় যে গরু এবং ছাগলের যেগুলো আসে এগুলো ফুট অ্যান্ড মাউথ ডিজিজ যেখানে বলা হয়, খুরা রোগ যেটা বলা হয়, অত্যন্ত খারাপ। এরা 20 থেকে 21 দিন পর্যন্ত এই খুরা রোগে আক্রান্ত হয়ে থাকে। এরা কোনো কিছুতেই ভালো হয় না। দেয়ার ইজ নো মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড। আজ পর্যন্ত যদি আমরা বলি যে ভাইরাস, মেডিকেল সায়েন্সে কোনো এই ভাইরাসের ওষুধ তৈরি করতে পারছে না, কিন্তু ঘটনাক্রমে দেখা যায় যে যাতে ঘা না হয়, যাতে পচনশীল না হয়, যাতে ওখানে মাছি দিয়ে পোকা চাকি না দেয়, এই জন্য বিহিত ব্যবস্থার জন্য ব্যথার ওষুধ দেওয়া এবং ওখানে বিভিন্ন তারপিন জাতীয় এবং বিভিন্ন ওষুধগুলো লাগায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কর্তব্য করা, এবং আরেকটা গবাদি পশু যেন ওই গবাদি পশুর সাথে সংযোগ না করে, এর লালা যেন সেলিবা যেন করে অন্য গরু পশুকে আক্রান্ত না হয় সেই ব্যবস্থা রাখা। এই গেল 2 নম্বর। 3 নম্বর আসছে হাঁস মুরগির ব্যবস্থা করা। তাহলে এই যে হাঁস মুরগির রোগ, এটা আমরা 3 নম্বরে দিয়েছি। হাঁস মুরগির রোগ, হাঁস মুরগির কলেরা, ডায়রিয়া, বিভিন্ন ভাইরাস জনিত আক্রান্ত হয়। পশু পাখিদেরও যেমন আক্রান্ত হয়। পাখিদের আমরা যদি খেয়াল করি তাহলে পাখিদের যেগুলো হয় বিভিন্ন ফ্লু যেগুলো বলে, বার্ডস ফ্লু যেগুলো আমরা বলি, সে বার্ডস ফ্লু গুলো হয়ে থাকে। তাহলে আমরা যদি খেয়াল করি হাঁস মুরগির ক্ষেত্রে এই যে বিভিন্ন রকমের পরিযায়ী পাখি যেগুলো মাইগ্রেটরি বার্ডস আছে, তাহলে বিভিন্ন মাইগ্রেটরি ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের বাংলাদেশে যে মাইগ্রেশন করে আসে, অর্থাৎ পরিযায়ন যেগুলো আসে ওখান থেকে এখানে আসে, এই মাইগ্রেটরি বার্ডস থেকে বিভিন্ন ফ্লু নিয়ে আসে। এই ফ্লু নিয়ে আসার ফলে বিভিন্ন পাখিরা আক্রান্ত হয় এবং মৃত্যুমুখে পতিত হয়, এবং দেশে ক্ষতির চিন্তা করা করে। এই গেল মোটামুটি হাঁস মুরগির রোগ। উদ্ভিদের রোগ 4 নম্বর আসছে আমাদের উদ্ভিদের রোগ সৃষ্টি। তাহলে যদি আমরা স্যার দেখি উদ্ভিদের রোগ সৃষ্টি হয়, এই উদ্ভিদের রোগ যেটা টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস বলা হয়। স্যার উদ্ভিদেরও বিভিন্ন রোগ হয়। টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, বিন মোজাইক ভাইরাস, সিম জাতীয় গাছে যেটা হয়, আর টুমরো যেটা ভাইরাস, ধান গাছের যে টুমরো রোগ বলা হয়। তারপরে স্যার বুশি স্ট্যান্ড ভাইরাস যেটা টমেটো গাছে হয় স্যার, বুশি স্ট্যান্ড ভাইরাস। তারপরে বাঞ্চি যেটাকে বলা হয় বাঞ্চি টপ ভাইরাস, তো কলা গাছে যেটা হয়, এবং পটাটো যেটা মোজাইক ভাইরাস, গোল আলুতে যেটা হয়, এই ভাইরাসগুলো উদ্ভিদের মধ্যে লেগে থাকে। তাহলে আমরা খেয়াল করি কোনো উদ্ভিদই ভালো থাকছে না, ভাইরাসে জড়িত হচ্ছে, এবং ভাইরাসে জড়িত হলে, ভাইরাস আক্রান্ত হলে পচনশীল হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে, এগুলো বাতাসে বায়ুমণ্ডলে ছড়াচ্ছে, এবং উদ্ভিদ এবং প্রাণী ব্যাপক দেখা যায় এরা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু করলে ধ্বংস হয় এবং নষ্ট হয়ে যায়। তারপরে আমরা এরপর দেখছি অপকারী অণুজীব ধ্বংসকারী হিসেবে কিছু কিছু দেখা যায় অপকারী অণুজীব যেগুলো আছে সেই যেগুলো ধ্বংস করে সেগুলো বহুল আলোচিত। এইডস রোগ আমরা এটা দেখি, এটা তো এইডস রোগ, অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম, আর এইচআইভি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। এই ভাইরাস দ্বারা এত ক্ষতিকর যে এইডস রোগ, এই এইডস রোগ থেকে মুক্ত পাওয়ার জন্য যৌন সচেতনতা নিয়ে আসতে হবে। কারণ যৌন সচেতনতা নিয়ে না আসলে ব্লেড দিয়ে যেটা আমরা ব্যবহার করি, এই ব্লেডের ব্যবহার করলেও কারণ এই রোগটা আরেকজনের আক্রান্ত হয়ে যেতে পারে। তাহলে একটা রক্ত সিরিঞ্জ, ব্লেড এগুলো এবং যৌন আক্রান্ত হলে এগুলো দ্বারা এটা প্রভাবিত হয়ে অন্য জায়গায় ট্রান্সমিট করে। কাজেই এই রোগ থেকে আমরা যেন মুক্ত থাকি, এগুলো থেকে যেন আমরা ভালো থাকি সেই চিন্তা করা। নাম্বার পরবর্তী হচ্ছে এইডস রোগের কারণ, এটা তো বলে দিলাম 6 নম্বর। ইবোলা ভাইরাস এগুলো আছে, তারপর জিকা ভাইরাস, নিপা ভাইরাস, সার্স, বার্ড ফ্লু এবং সোয়াইন ফ্লু। তাহলে স্যার একই সাথে এটা আমাদের আসছে যে যেটা ইবোলা ভাইরাস, এই ইবোলা ভাইরাস আক্রমণে ইবোলা রোগ হয় 1900 আমরা দেখি 76 সালে কঙ্গোরে এই ইবোলা নদীর তীরে এই প্রথম এই ভাইরাস ধরা পড়ে স্যার, ইবোলা ভাইরাস। তাহলে এই ভাইরাস থেকে আমরা মুক্ত থাকবো। জিকা ভাইরাস, এটা জিকা এক প্রকার আরএনএ ভাইরাস যা 1952 সালে বানরের রক্তে আফ্রিকায় এবং নাইজেরিয়ার যে মানুষের যেটা দেহ থেকে পৃথক করা হয়েছে, এবং 47 সালে উগান্ডার যেটা জিকা ভাইরাস, এটা রেসাস বানরের দেহে প্রথম এই ভাইরাস পাওয়া যায়। তাহলে স্যার জিকা ভাইরাসও এটা দেহে এটা আক্রান্ত হয়, তাদের জিকা ভাইরাস থেকে মুক্ত
মুক্ত থাকা আমাদের দরকার। তারপরে আসছে স্যার নিপা ভাইরাস, এটিও আয়রনের একটা ভাইরাস। 1999 সালে মালয়েশিয়া শুকুরের দেহে প্রথম ধরা পড়ে স্যার, এটা এই নিপা ভাইরাস। তারপরে আসছে স্যার যেটা হচ্ছে শ্বাস সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, যে ভাইরাস, এটা একটা ভাইরাস, এটি মারাত্মক একটা ভাইরাস। এই আক্রমণে শ্বসন জটিলতার মানুষের মধ্যে মৃত্যুবরণ করে। তাহলে স্যার চীন, তাইওয়ান, কানাডা প্রভৃতি দেশে এই ভাইরাসটা লক্ষ্য করা যায়। তাহলে এগুলো থেকে মুক্ত থাকার জন্য, কারণ রেসপিরেটরি ট্রাক এই শীতের মৌসুমে দেখা যায় যে আমরা যে রেসপিরেশন করি, এই রেসপিরেশনের সময়ে যে সেলিভা থাকে, এই সেলিভাগুলো ট্রাকিয়া মানে শ্বাসনালীতে লেগে গেলে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে, নেওয়ার কষ্ট হয়, যেটাকে অ্যাজমা বলা হয়ে থাকে। এই অ্যাজমাটিক ভাব আসলে সাধারণত গরম পানি একটু সামান্য যদি তোমরা গরম পানি ইউজ করো, সঙ্গে সঙ্গে ওটা সেলিভাটা নেমে যায় ফ্রি হয়ে যায়, শ্বাস প্রশ্বাস নেওয়া সম্ভব হয়। এই জন্য আমরা চেষ্টা করি এই রোগ যাতে না হয়। তারপরে স্যার দেখি বার্ড ফ্লু, যেটা বলছে এই ব্লাড ফ্লু, এটা সোয়াইন ফ্লু, এগুলো যেটা হয় এগুলো থেকে আমরা মুক্ত থাকবো স্যার। নিপা ভাইরাস, সার্স, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু। এবার আসছে স্যার এই বিভিন্ন পাখিদের যে বার্ড ফ্লু গুলো হচ্ছে, এই বার্ড ফ্লু ছড়ায় গেলে প্রাণীদের অত্যন্ত ক্ষতি হয় এবং তারা বেশিরভাগই মারা যায়। এবার আসছে স্যার 13 নম্বরে হেপাটাইটিস বি সি, যেটা বলা হচ্ছে হেপাটাইটিস বি স্যার। এখানে যেটা লিভার আছে, এই লিভারের দিকে যদি আমরা খেয়াল করি, লিভারের 500 রকমের কার্যকারিতা মেডিকেল সায়েন্স প্রমাণ করে। কারণ লিভার যদি ভালো থাকে তাহলে দেহের সমস্ত কিছু ভালো থাকবে। তাহলে স্যার এই লিভারের দিকে আমরা লক্ষ্য রাখবো এবং যাতে জন্ডিস ফর্ম না করে এবং লিভার নষ্ট না হয় সেই দিকে খেয়াল করবো। তারপরে স্যার চিকুনগুনিয়া এবং কমন কোল্ড, যেটা সাধারণ ঠান্ডা লাগার ফলে যে স্যার ইনফ্লুয়েঞ্জা হয় সেগুলো, এবং চিকুনগুনিয়া যেটা স্যার চিকুনগুনিয়া হয় এটা খুব যন্ত্রণাদায়ক। অ্যাডিস মশা দ্বারা এই চিকুনগুনিয়া হয়। তাহলে মশা নির্ধারণ করার জন্য সরকার যথোপযুক্ত বর্তমানে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং প্রায় দেখা যায় প্রতি বছরই কোটি কোটি টাকা এর মানে অ্যাডিস মশা নিধনে ব্যবহার করা হয়ে থাকে। দেশকে মানুষের যাতে মশক মুক্ত থাকে সেই ব্যবস্থা সরকার, মাননীয় সরকার গ্রহণ করে থাকেন। তাহলে এইগুলো এবং সর্দি জ্বরে যাতে কমন কোল্ড থেকে মানুষ ভালো থাকতে পারে সেদিকে মেডিকেল সায়েন্স সর্বদাই লক্ষ্য রাখছে। এই গেল আমাদের মোটামুটি অপকারী ভূমিকা। এবার উপকারী ভূমিকায় একটু যায়, যে দেখা যায় প্রতিষেধক তৈরিতে জিনতত্ত্ব আণবিক বিদ্যায় 3 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া ফেজ হিসাবে, 4 নম্বর ওষুধ হিসাবে, 5 নম্বর পোকামাকড় দমনে, 6 নম্বর বিবর্তন সংক্রান্ত তথ্য প্রমাণে, 7 নম্বর ফুলের সৌন্দর্য বৃদ্ধিতে, 8 নম্বর জৈবিক নিয়ন্ত্রণে, 9 নম্বর সামগ্রিক বাস্তুতন্ত্রে ভারসাম্য রক্ষায়। তাহলে এরা উপকারী হয়ে থাকে। তাহলে স্যার এই যে উপকারের এই জিনিসটা আমাদের যদি একটু চিন্তা করি, তাহলে স্যার উপরে প্রতিষেধক হিসাবে তৈরিতে তাহলে উপকারী ভূমিকা যেটা দেখা যায় স্যার, টাইফয়েড, বসন্ত, পোলিও, হাম, যক্ষা বিভিন্ন টিকা বা ভ্যাকসিন তৈরি হচ্ছে, বর্তমানে বাংলাদেশে হয়ে গেছে। এগুলো রোধ করার জন্য প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হচ্ছে। জিনতত্ত্বে, স্যার জীববিদ্যায়, মলিকুলার যেটা বায়োলজি আছে, এই বিষয়ে পরীক্ষামূলক গবেষণাকারে ভাইরাস ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আমরা যদি দেখি স্যার ব্যাকটেরিওফাজ হিসাবে কিছু ভাইরাস মানুষের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এই মানুষের উপকার সাধন করে থাকে। এই গেল। তারপরে আসছে যে ওষুধ হিসাবে অনেক ওষুধ দেখা যায়, টাইফয়েড, কলেরা, রক্ত আমশা, প্লেগ ইত্যাদি নামক ব্যাকটেরিয়া জনিত রোগে কয়েকটি কাজ দেখা যায় ফাজ ভাইরাস ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। পোকামাকড় দমনে দেখা যায় ভাইরাসকে কতিপয় ক্ষতিগ্রস্ত ও বিপজ্জনক কীটনাশতন্ত্র, যেটা কীট পতঙ্গ দমনে ব্যবহার করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে এটাকে
পতঙ্গ নাশক হিসাবে প্রয়োগ করা হয়ে থাকে। তারপরে স্যার ব্যাকটেরিয়া ফাজ হিসাবে গেল, ওষুধ হিসাবে পোকামাকড়ের বিবর্তনের সংক্রান্ত যদি দেখা যায় স্যার বিবর্তনে এই ইভলিউশনারি ট্রেন ধারায় এই বিভিন্ন ভাইরাস রয়েছে যার উপাদান হিসাবে আমরা ব্যবহার করে অনেক উপকৃত হয়ে থাকি এবং বিবর্তন ক্ষেত্রে যে বৈশিষ্ট্য বলি বিভিন্ন বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে থাকে, বিভিন্ন বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে থাকে। এছাড়া আমরা দেখি যে ফুলের সৌন্দর্য বৃদ্ধিতে টিউলিপ ফুলের পরিবর্তিত, তাছাড়া এই যে এখানে সে ফুলের সৌন্দর্য বৃদ্ধিতে তারা এমন একটা ফুল রয়েছে তোমরা নাম জানো আশা করি, সেটা হলো টিউলিপ ফুল। এই টিউলিপ ফুলের এই যে টিউলিপ ফুল আছে এই টিউলিপ ফুল সৌন্দর্য বহন করার জন্য সৌন্দর্য বৃদ্ধি করার জন্য টিউলিপ ফুল ব্যবহার করা হয়ে থাকে। তারপরে জৈবিক নিয়ন্ত্রণে আসলে বর্তমানকালে জৈবিক নিয়ন্ত্রণে ভাইরাসের ব্যবহার করা হয়ে থাকে। অস্ট্রেলিয়া খরগোশ নিয়ন্ত্রণে নিজেই ভাইরাসকে ব্যবহার করা হয়। তাহলে এগুলো দেখা যায় অস্ট্রেলিয়া সাধারণত যে জৈবিক নিয়ন্ত্রণ আমরা বলছি সেটা জৈবিক নিয়ন্ত্রণে ভাইরাস ও বিভিন্ন ভাইরাস আছে যেগুলো এই জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়ে থাকে। সামুদ্রিক দেখবেন ভারসাম্য নিয়ন্ত্রণে কিছু কিছু ফাজ আছে ভাইরাস সামুদ্রিক, যেটা সমুদ্রের ব্যাকটেরিয়া ধ্বংস করে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড মুক্ত করে সামুদ্রিক আন্তর্জাতিক ভারসাম্য রক্ষা করে থাকে। এই গেল আমাদের মোটামুটি উপকারী ভূমিকা বা বেনিফিশিয়াল যেটা আছে, যে বেনিফিশিয়ালটা কি, এই বেনিফিশিয়াল হিসাবে বেনিফিশিয়াল যে ইফেক্টস, এই বেনিফিশিয়াল তাহলে হার্মফুল ইফেক্টস এবং বেনিফিশিয়াল ইফেক্টস হিসাবে আমরা এটা দেখলাম। আমরা এর পরবর্তী ক্লাসে পেঁপের রিং স্পট রোগ রয়েছে, ভাইরাল হেপাটাইটিস বি-সি রয়েছে এবং ডেঙ্গু ফিভার যে ডেঙ্গু জ্বর এটাও রয়েছে আমাদের মধ্যে। আমরা পরবর্তী ক্লাসে এই 3টি ক্লাস আমরা নিব, কারণ ভাইরাস বর্তমানে ভাইরাস ইজ এ ভাইরাস কখনোই ভালো নয়। নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন সমন্বয়ে গঠিত ভাইরাস এমন একটা জীবকণা যা দেহের মধ্যে প্রবিষ্ট হলেই আর ওর যে তোমার স্পর্শক তন্তু রয়েছে এই স্পর্শক তন্তু ভিতরে ঢুকে সমস্ত গলায় পচায় ধ্বংস করে নষ্ট করে দেয়, যার ফলে আর ভালো হওয়ার কোনো চিন্তা থাকে না। আর তাতে আমরা যে কোনোদিন ভালো হতে পারবো এটারও কোনো বিশ্বাসযোগ্য নাই যে আমরা কিছু ভালো হতে পারবো। কাজেই তোমাদের কাছে আজকে ভাইরাসের গুরুত্ব সম্পর্কে একটু আলাপ করা হলো। এই ভাইরাস নিয়ে এত পৃথিবীতে ভাইরাস হচ্ছে যে এটা যেমন আমাদের করোনা ভাইরাস কোভিড-19 যেটা চীন থেকে এই উদ্ভবটা হয়েছে বলে সবার ধারণা এসেছে। তাহলে এইটা গবেষণাগারে যারা গবেষণা করে তারা এই ভাইরাসটা নিয়ে সবসময় গবেষণা করে, গবেষণা করার ফলশ্রুতি কি আজকে সমস্ত বিশ্ব ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে এবং এই বিশ্বকে রক্ষা করার জন্য কোনো পর্যাপ্ত ওষুধ তৈরি হয়নি। কিন্তু বর্তমানে আমার মাননীয় সরকার বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের এই ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য, ভাইরাস থেকে মানুষ যাতে রক্ষা পায় সেই ব্যবস্থা করার জন্য অনেক ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আসা হচ্ছে। এই ভাইরাসের ভ্যাকসিন দিবে, মানুষেরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এটাই দেশের চাওয়া এবং পাওয়া। তোমাদেরও আমার আশা যে ছাত্রছাত্রী তোমরা ভালো থাকো, সুখে থাকো, সুন্দর থাকো, ভালোভাবে যেন তোমরা ক্লাস করতে পারো, ভালোভাবে শিক্ষা লাভ করতে পারো এবং জ্ঞান অর্জন করে এই ভাইরাসের গুরুত্ব সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝে আসতে পারো। এই জিনিসটা নিয়ে আজকে আমি আমার এই ভাইরাসের গুরুত্বের উপরে ক্লাসটা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ ভালো থাকো।